যে ত্রিপুরাজ্যের রাজনীতিতে এরকম ভোটকে কেন্দ্র করে এত বোমাবাজি, এত মারামারি, এত গণ্ডগোল অতীতে 1990 ইংরেজিতে একটা হয়েছিল। তখন ত্রিপুরাজ্যে এই কংগ্রেস এবং টিউজিএসের জোট সরকার। এরপরে যদি তার বিন্দুমাত্র লাজ, লজ্জা, শরম থাকে ডাক্তার মানিক সাহা আর বোধহয় এক সেকেন্ডও মুখ্যমন্ত্রীর পদে থাকার তিনি যোগ্য নন। ত্রিপুরামথার কর্মীরা, ত্রিপুরামথার নেতারা মানে যে পরিমাণে তারা টাকা খরচ করেছে, জলের মতো ঢেলেছে, কোথাকার টাকা? রাতারাতি তো তাদের সেরকম যে আয়ের কোনো উৎস তৈরি হয়নি, কিন্তু বিজেপির সেখানে কর্পোরেটের টাকা আছে, কালো টাকা আছে, রাজ্য সরকার তারা বিজেপি টাকা খরচ করতে পারে, এটা আমরা জানি এবং সবাই জানে। কিন্তু বিজেপিকেও টেক্কা দিয়েছে কোনো কোনো জায়গাতে তীব্রামথা। 21-এর চাইতে আমাদের ফল ভালো হবে, কেননা 21-এ তখনকার যে পরিবেশ ছিল, আমরা প্রচারে বের হতেই পারিনি। নমস্কার, খবরের প্রতিবাদে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত। আপনারা সবাই অবগত রয়েছেন, সদ্য সমাপ্ত হয়ে গেল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন কেমন হলো সেটা কম বেশি প্রত্যেকেই দেখেছেন সামাজিক মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে। তবে আজ সরাসরি আমরা গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। বিরোধী দলনেতা যিনি রয়েছেন রাজ্যের, ওনার সাথে জিতেন্দ্র চৌধুরী আমার সঙ্গে মুহূর্তে রয়েছেন। স্যার, নির্বাচন শেষ হয়ে গেল, গোটা রাজ্যে 28টি আসনে নির্বাচন গেল। কেমনভাবে দেখছেন এই নির্বাচনকে? কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এই নির্বাচন? গতকালেই আমরা আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলের তরফ থেকে আমাদের প্রতিক্রিয়া আমরা দিয়েছি যে গত 8 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে যে শাসক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে ধরনের ছিনিমিনি খেলা এবং এই সরকারের রাজত্বে যতগুলো নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো সেখানে সুষ্ঠু স্বাভাবিকভাবে সংগঠিত করার ক্ষেত্রেতে যে দুর্বলতা, এ থেকে বেরিয়ে আসতে পারেনি, এটা এক। আর দুই হলো যে এই নির্বাচনে শাসক দল, তার মধ্যেও ভারতীয় জনতা পার্টি, তাদের যে কি বলে অপরাধ এই ক্ষেত্রেতে সবচেয়ে বেশি এই রাজ্যের জনগণকে, বিশেষ করে এডিসি এলাকার ট্রাইবেল অংশের জনগণের প্রতি তাদের যে বিমাতৃসুলভ আচরণ, তার মধ্যে জনগণের একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ গতকাল ঘটেছে। তৃতীয় হলো যে গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দল বা ব্যক্তি হিসাবে নাগরিকদের তাদের যে যার যার পছন্দ অনুসারে ভোট দেওয়ার অধিকার থাকবে। এতে যদি কোনো বাধা আসে, সেই বাধা ডিঙ্গিয়ে সেখানে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করার যে ক্ষমতা, এটা অবশ্যই এটা তার মৌলিক অধিকার। কিন্তু এটারও একটা যথেচ্ছ ব্যবহার ত্রিপুরামথা যেভাবে করেছে, যেখানে ত্রিপুরামথার শক্তির বা জোর বেশি, সেই জায়গায় জবরদস্তি করে অন্যান্য দলের, এমনকি তাদের শরিক দল বিজেপি, তাদের এজেন্টদের, সিপিআইএম এবং অন্যান্য দলের এজেন্টদের ঢুকতে না দেওয়া, ভেতর থেকে বের করে দেওয়া, বাধা দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে, যেটা খুবই মানে উদ্বেগজনক যে ত্রিপুরাজ্যের রাজনীতিতে এরকম ভোটকে কেন্দ্র করে এত বোমাবাজি, এত মারামারি, এত গণ্ডগোল অতীতে 1990 ইংরেজিতে একটা হয়েছিল। তখন ত্রিপুরাজ্যে এই
কংগ্রেস এবং টিউজিএসের জোট সরকার, তখন এইভাবে জবরদস্তি করে রিগিং করে ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল। এখন এই বিজেপির আমলেও ঠিক তার পুনরাবৃত্তি সেখানে ঘটেছে। তো এটা গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়, বাঞ্ছনীয় নয়। এই হলো যে নির্বাচন সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া। তবে এই সবটা মিলিয়ে নির্বাচক মণ্ডলী তাদের একটা নিজস্ব একটা নিজের ভোট নিজে দেওয়ার যে মানসিকতা, এটা অত্যন্ত কি বলে ইতিবাচক দিক। এটা আগামী দিন যত বজায় থাকবে গণতন্ত্রের পক্ষে এটা তত শুভ হবে। আচ্ছা, এই যে নির্বাচন সদ্য সম্পন্ন হলো, সেখানে যে অনভিপ্রেত ঘটনাগুলো ঘটেছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বা অভিযোগ উঠে এসছে যে তিপ্রামথা সমর্থিত যারা কর্মীরা রয়েছেন, তারা বিজেপি সমর্থিতদেরকে বেছে বেছে আক্রমণ করেছে, আঘাত করেছে। বিজেপি সমর্থক একাংশ হাসপাতালে পর্যন্ত ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন। এই যে রাজ্যে সরকারের শরিক থেকেও এডিসি নির্বাচনকে কেন্দ্র করে তিপ্রামথা এবং বিজেপির মাঝের এই কলহ, যেটা এতদিন ধরে কিছুটা আপনারাও মন্তব্য করেছেন যে এটা তাদের জাস্ট শো অফ, শুধু দেখাচ্ছেন উপর দিকে, কিন্তু নির্বাচনের দিন যে ঘটনাবলী হলো সেটার পরেও কি আপনাদের সেই বক্তব্যই থাকছে, নাকি সত্যিকারের অর্থেই বিজেপি এবং মথার মধ্যে একটা ফাটল ধরছে? আমরা এখনও আমাদের সেই পূর্বের কথার মধ্যেই আমরা স্ট্রিক করছি, এখান থেকে আমরা সরছি না। যে বিজেপি এবং তিপ্রামথা তার যে উপরতলা নেতৃত্ব খুব সকৌশলে নিচুতলায় তাদের সমর্থক এবং জনগণের মধ্যে এই লাগিয়ে দিয়ে তাদের যে জনবিরোধী কার্যকলাপ, তাদের যে ব্যর্থতা, তাদের যে কায়েমি স্বার্থ, এটা বজায় রাখার একটা এই নাটক তারা করেছে। আমি কেন কথাটা বলছি, যে কেউ লোক আমাকে বলতে পারেন বা আমাদের বলতে পারেন না তাদের মধ্যে তো রক্তাক্ত সংঘর্ষ হচ্ছে, হসপিটালে যাচ্ছে, প্রাণঘাতী হামলা হচ্ছে। হ্যাঁ, ঠিক, এটা অসত্য নয়। আমি তো বলছি নিচুতলার মধ্যে একটা ফাটল হচ্ছে, কিন্তু বিজেপি এবং তিপ্রামথার উপরতলার মধ্যে কোনো ধরনের ভিন্নতা, কোনো ধরনের দূরত্ব নেই। যে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির উপরতলার তরফ থেকে বিজেপির এই তিপ্রামথা থেকে সরে আসার, তিপ্রামথার সাথে তাদের যে এই জোট, এটা ভেঙে দেওয়ার কথা ঘুণাক্ষরেও তারা বলছেন না। আবার তিপ্রামথার তরফ থেকেও দর্থহীনভাবে বলছে যে না, ত্রিপুরাজ্যের বিজেপি নেতৃত্বের সাথে আমাদের কোনো চুক্তি নয়। আর ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের লড়াইটা একজন ব্যক্তির বিরুদ্ধে, এই ডক্টর মানিক সাহা যিনি মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে। কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে তিপ্রামথার কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই। তো এই কথাগুলো কি বলে? তো এই কারণে আমরা বলছি, জনগণকে হুঁশিয়ারি আমরা দিচ্ছি যে জনগণ এরা ভাবছে সত্যি বোধে বিজেপির বিরুদ্ধে তিপ্রামথা লড়ছে না। তিপ্রামথার উপরতলা নেতৃত্ব, এরা বিজেপি যে নীতির কারণে আজকে এডিসি বা ট্রাইবেল অংশের জনজন পিছিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে তিপ্রামথার উপরতলার কখনো এভাবে ভাবে না, এর বিরুদ্ধে যাবে না। কাজেই এইভাবে নিচুতলায় গরিব মানুষের মধ্যে এই ঝগড়াঝাটি, রক্তপাত, এগুলি মোটেই বাঞ্ছনীয় নয়। বরঞ্চ তাদের উপরতলার বিরুদ্ধে দুপক্ষ থেকেই ক্ষোভ ব্যক্ত করা উচিত, উপরতলার বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত।
2021-এর যে ফলাফল এডিসিতে, বিশেষ করে বামেদের যে ফলাফল, প্রত্যেকেই অবগত রয়েছেন যে এডিসিতে সেরকমভাবে ভালো ফলাফল করতে পারেনি বামেরা। 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে আপনাদেরও একটা আশা রয়েছে যে ভালো কিছু ফলাফল করার বা ঘুরে দাঁড়ানোর, যেটা বলতে পারি। তো এবারের মানে এই নির্বাচনের পর যেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন, সে জায়গায় বামেরা কতটা মানে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন? গতকালের মতো ভোট হয়ে গেছে, 24 ঘন্টাও পার হয়নি, আর আজকে হলো 13 তারিখ, আর 4 দিন বাদে গণনা হবে। কাজে আমি এই 4 দিন থাক না, হ্যাঁ, তবে এই কথা বলবো যে 21-এর চাইতে আমাদের ফল ভালো হবে। কেননা 21-এ তখনকার যে পরিবেশ ছিল, আমরা প্রচারে বের হতেই পারিনি। আমাদের সমর্থকরা ঘর থেকে সমর্থকদের বের হতে দেয়নি। এবার যে খুব স্বতঃস্ফূর্তভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে আমাদের কর্মীরা প্রচার করতে পেরেছেন তা বলছি না, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে মারিয়ে আমাদের কমরেডরা এবার অধিকাংশ লোকের কাছে পৌঁছতে পেরেছে এবং ভোট কেন্দ্রেও গেছেন। কিছু এলাকা বাদে বেশিরভাগ জায়গায় পোলিং এজেন্টও দিয়েছেন। সেদিক থেকে আমরা আশাবাদী। কাজে 17 তারিখে একটা ইতিবাচক ফল দেখা যাবে, এটা অন্তত বলতে পারি। আচ্ছা, এডিসির ফলাফল কি হবে সেটা তো 17 তারিখ জানা যাবে। তবে আপনার কাছ থেকে আপনার মতামতটা জানতে চাইবো যে এডিসিতে যদি তিপ্রামথার প্রত্যাবর্তন হয় কিংবা যদি বিজেপি ক্ষমতায় আসে এডিসিতে, তাহলে ঠিক এডিসির ভবিষ্যৎটা আগামী 5 বছরের জন্য কতটা কি পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? না, গণতন্ত্রে বিগত 5 বছরে তাদের ভূমিকা ভালো ছিল কি খারাপ ছিল, যাই হোক, তারপরেও যদি কোনো দল পুনর্বার ক্ষমতায় ফিরে আসে, আমি ত্রিপুরা ক্ষমতার কথাই বলছি, বা যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার পরিচালনায় সমস্ত ক্ষেত্রেতেই যারা ব্যর্থ, তারাও যদি আসে, এটা মেনে নিতেই হবে। তো এক্ষেত্রেতে নিশ্চয়ই যে ভবিষ্যৎ যে মঙ্গল হবে না, এটা তো বলাই বাহুল্য। কেননা গত 5টা বছর যারা এই যে রাষ্ট্রের কোষাগারের টাকা নয়ছয় করলো, সে টাকার আস্ফালনই তো দেখা গেল এবারের নির্বাচনে। তিপ্রামথার কর্মীরা, তিপ্রামথার নেতারা, মানে যে পরিমাণে তারা টাকা খরচ করেছে, জলের মতো ঢেলেছে। কোথাকার টাকা? রাতারাতি তো তাদের সেরকম যে আয়ের কোনো উৎস তৈরি হয়নি, কিন্তু বিজেপির সেখানে কর্পোরেটের টাকা আছে, কালো টাকা আছে, রাজ্য সরকার তারা বিজেপি টাকা খরচ করতে পারে, এটা আমরা জানি এবং সবাই জানে। কিন্তু বিজেপিকেও টেক্কা দিয়েছে কোনো কোনো জায়গাতে তিপ্রামথা। তো এটা পরিষ্কার যে গত 5 বছরে এডিসিতে যে অনিয়ম করেছে সেটাই। তো এরা যদি ক্ষমতায় ফিরে আসে জনগণের এই কী বলে সমর্থন নিয়ে আবার, তো বিগত 5 বছর সেভাবেই চলবে, এর চেয়ে ভালো হবে তো বলে মনে হয় না। আমরা এডিসির নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, এবার আমরা খানিকটা এই নির্বাচনের প্রসঙ্গ থেকে সরে এসে একটা সদ্য ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। প্রত্যেকে অবগত রয়েছেন যে এডিসি নির্বাচন শেষ হওয়ার পর একই দিন রাতের বেলা রাজ্যের একজন তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাস, তার বাড়িতে হামলা চালানো হয়েছে। দুষ্কৃতিকারীরা দল বেঁধে তার বাড়িতে হামলা চালিয়েছে। তো বরাবরই যে মাধবী বিশ্বাস যিনি আছেন, উনি সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তার মতো করে ব্যাখ্যা করেছেন, সমালোচনা করেছেন। তো বলা হচ্ছে যে সেই কারণটাকে ভিত্তি করেই তার বাড়িতেই হামলা হুজ্জতি চালানো হয়েছে। গোটা বিষয়টা নিয়ে আপনার মতামত বা প্রতিক্রিয়াটা একটু জানতে চাইব। হ্যাঁ, এই ঘটনা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। ভয়েস অফ ডিসেন্ট, অর্থাৎ যে শাসক দলের নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবেন না, সবাই শাসক দলের পছন্দ অনুযায়ী কথা বলতে হবে, এটা তো ফেসিবাদ।
এই মহিলা এর আগেও তাকে নানা ধরনের ধারায় গ্রেপ্তার করে প্রায় 2.5 মাস এই জেলখানায় নিক্ষিপ্ত করা হয়েছিল। তিনি জেল থেকে বেরিয়ে এসেছেন এবং একজন নাগরিক হিসাবে যে রাষ্ট্রের কাজের সমালোচনা করার অধিকার তার আছে, সে অধিকার হিসেবে তিনি তার মতো করে এই সোশ্যাল মিডিয়াতে কথা বলেন। যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার আমি করি, মাঝে মধ্যে এই অ্যালগরিদমের ভিত্তিতে আমার এই ফ্রেন্ড লিস্টে না থাকলেও ওনার বক্তব্য চলে আসে, দেখার সুযোগ পাই। তার উপস্থাপনার ক্ষেত্রেতে হয়তোবা একটু অশালীনতা আছে, এ সম্পর্কে সন্দেহ নেই, কিন্তু যে বিষয়বস্তু নিয়ে তিনি অবতারণা করেন এটা তো অস্বীকার করা যাবে না। তিনি বেকারত্বের বিরুদ্ধে, আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার লুণ্ঠনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বেশ ভালো স্টাডি করেই রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ঘটনাবলীর প্রেক্ষিতে তিনি কথা বলেন। আমি দেখলাম একেবারে আবুল তাবুল কথা বলেন তা নয়। হ্যাঁ, তার মধ্যে যদি সেরকম আইনগতভাবে সেরকম অতীতে যেরকমভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেরকম যদি কিছু যা চলতি আইনে অপরাধ হয়ে থাকে, আইনগতভাবে তাকে বুক করা দরকার, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, করতেই পারে, তিনি তো জামিনে আছেন। কিন্তু যেভাবে রাতের অন্ধকারে কারো বাড়িতে, এবং তাও একজন মহিলা, এই মহিলার উপর এবং তার সন্তানের উপর যে প্রাণঘাতী আক্রমণ ঘটানো হয়েছে, এটা তো পৈশাচিক। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি তার বাড়ি তছনছ করা হয়েছে, তার একটা স্কুটি ভেঙে চুরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এটা কে করতে পারে? শাসক দলের লোক, কারণ শাসক দলই এই মহিলার বক্তব্যে বিব্রত, শাসক দলই পাঠিয়েছেন। এই রাজ্যের মধ্যে আইনশৃঙ্খলা এটা যে তার অবনতি যে কোন পর্যায়ে, তিনি বলেছেন প্রায় শতাধিক লোক নাকি গেছেন। শতাধিক লোক একটা জায়গাতে যাওয়া, একটা এই ঘনবসতি এলাকাতে, এলাকাতে হইচই পড়েছে, কিন্তু কেউ ভয়ে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারেনি। এই রাজ্যের যে মানুষের জননিরাপত্তা যে কোন জায়গায় গিয়ে ঠেকেছে, এই ঘটনা আবার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাজ্য প্রশাসনের কাছে, বিশেষ করে আরক্ষা প্রশাসনের কাছে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি করব। আচ্ছা, রাজ্যে তো বরাবরই মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকারের যারা নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকেই দাবি করেন সুশাসন চলছে। তো এই যে ঘটনাবলী ঘটে গেল, একটা হচ্ছে যে এডিসি নির্বাচনের দিনে এডিসি এলাকাতেই বিভিন্ন দুষ্কৃতিকারী বা রাজনৈতিক সংঘর্ষে যে ঘটনাবলী সেগুলো ঘটে গেল, এবং তার পাশাপাশি একই দিনে রাতের বেলা একজন মহিলার বাড়িতে ঢুকে এভাবে দলবল নিয়ে যে আক্রমণের ঘটনা, সার্বিকভাবে সুশাসনের কোন চিত্র, কোন নজির স্থাপন করলো এই বিষয়গুলো, আপনি কি বলবেন? আমি তো বলবো সিম্পল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভাতে এই যে গেল বাজেট অধিবেশনে এবং এডিসি নির্বাচনের প্রচারে গিয়ে যেরকম আত্মম্ভরিতায়, যেভাবে তার দম্ভ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি প্রকাশ করেন, তার যদি বিন্দুমাত্র লাজ লজ্জা থাকে, রাজনৈতিক সততা থাকে, তাহলে এই যে গতকাল যে ধরনের ঘটনাগুলি হলো, তার দলের তিনজন বিধায়ক এই ভোট কেন্দ্রে ঢুকে সেখানে গোলমাল করতে গিয়ে জনগণের কাছে তাড়া খেয়ে পালাতে হলো। এক বিধায়ক তো সেখানে দাঙ্গা করার জন্য এসে বোমাবাজি করলো। আজকে আবার দেখলাম
তিনি সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, তারপরে যেরকমভাবে এই বিভিন্ন জায়গাতে প্রার্থীদের উপর আক্রমণ ঘটল, এরপরে যদি তার বিন্দুমাত্র লাজ লজ্জা শরম থাকে ডাক্তার মানিক সাহা আর বোধহয় 1 সেকেন্ডও মুখ্যমন্ত্রীর পদে থাকার তিনি যোগ্য নন। হয় তিনি পদত্যাগ করুন, মানে শোভনীয় হবে পদত্যাগ করলে, নতুবা অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী ছেড়ে দিন আর জনগণের কাছে ক্ষমা চেয়ে নিন যে না, আমি যে ধরনের আশ্বাসবাণীটা দিয়েছি এটা বাস্তব তার ঠিক তার উল্টো। যদিও আমি জানি আমার কথা তিনি শুনবেন না, কিন্তু ত্রিপুরার যে জনগণ সবটা দেখে তার অবস্থা দেখে হাসছে যে তারই যে রাজনৈতিক জোটের শরিক দলের এক নেতা, তিনি যেভাবে তার নাম ধরে ধরে বলছেন অমুক তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমার মুখ্যমন্ত্রিত্বের এই কি বলে মেয়াদ বেঁধে দিচ্ছেন, এরপরে যদি তারপরে তিনি যদি হাসেন কথা বলেন, এটা তো দুর্ভাগ্যের, এটুকুই বলব। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এডিসি নির্বাচন এবং মাধবী বিশ্বাসের যে ঘটনাবলী ঘটে গেল সেই সার্বিক বিষয়টা নিয়ে, এবং প্রশ্ন এই মুহূর্তে একটাই থেকে যায় যে রাজ্যে সুশাসন কোথায় কায়েম রয়েছে। রাজ্য সরকারের যে দল, যে বিজেপি দল আসীন রয়েছে, সেই দলের রাজ্য সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন, উনি কিছুদিন আগেই একটা প্রশ্ন করেছেন একটা প্রকাশ্য মঞ্চে যে 2018 সালে সরকার পরিবর্তনের পর রাজ্যে কোথায় শান্তি বিনষ্ট হয়েছে। 12ই এপ্রিল চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটা দিন যে রাজ্যের শান্তি আদৌ কোথায় কায়েম রয়েছে। আমাদের আলোচনা আগামী দিনেও থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আপনাদেরও থাকে, সেগুলোর উত্তর খুঁজে দেওয়াই আমাদের কাজ। এবং স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও আমরা এইভাবেই আলোচনায় থাকবো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।